তো 30 বার রক্ত দিচ্ছে, ওর রক্ত দেওয়ার মতন সময় হয়েছে না, তারপরেও রক্ত দিত। শেষ বেলায় ও আর এক ফোঁটা রক্ত নিয়ে যেতে পারে না, এই যে আমার সবচেয়ে বড়। সমস্ত রক্তই বের হয়ে গেছে, গায়ে এক ফোঁটা রক্ত ছিল না। যে বাবা এত রক্ত দিলা, ওই দিলা, আল্লাহ পাক তোমার এক ফোঁটা রক্ত দিয়ে নিতে পারলো না। না, আমি মামলা করি নাই। মামলা করলে তো আর আমার ছেলেকে পাবো না। ও প্রচুর কষ্ট করে মারা গেছে, কষ্ট হয়েছে যে আমার ছেলেটা যেন মানে স্বীকৃতি পায়। সে স্বীকৃতির ব্যাপারে তারা কোনো কিছু বলে নাই, তারা মামলার ব্যাপারে জাস্ট মানে আমার কাছে জিজ্ঞেস করছে আমি মামলা করবো কিনা। আমরা তো আবার ছাত্র না, আমরা ঠিক কর্মজীবী, করলাম যে এইভাবে তো বসে থাকা যায় না, কষ্ট লাগতেছে বিষয়টা। পরে আমরা গেছি আর কি, পরে যাওয়ার পরে সাগর লগে দেখা হয়েছে ওইখানে। মারা গেছে কিন্তু আর বাসায় বলার দরকার নাই, তোমরা যা বলো যে সাগর গুলি খাইছে, মানে ঘন্টা 1-1.5 ঘন্টা আগেও একসাথে ছিলাম, এরকম হয়ে গেল। এটা আসলে মানে খুব কষ্ট পাইছি। তো এরকম কষ্ট যে আর কি না, এর সে কষ্ট দুনিয়ার বাচ্চা থেকে আর বাচ্চা থাকতে এর সে কষ্ট আর কিছু না। একবেলা তোমার গায়ে এক ফোঁটা রক্ত ছিল না, এটাই আমার কাছে বড় দুঃখ। নিজেদের একমাত্র ছেলেকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়ছিলেন শহীদ রিদওয়ান হোসেন সাগরের মাতা রহিমা খাতুন ও পিতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। 1999 সালের 12 এপ্রিল তাদের ঘর আলো করে রেখেছিল ফুটফুটে এক নবজাতক। আদর করে শিশুটিকে তারা ডাকতেন সাগর বলে। যেই সাগরের আগমনে আনন্দ অশ্রুতে ভেসেছিল তাদের চোখ, চোখগুলোই কি বা জানতো সেই সাগরের এক বুক তরতাজা রক্ত দিয়ে হটাতে হবে স্বৈরাচার, কিনতে হবে আবার স্বাধীনতা। বিধাতার বুঝি এমনই লিখন, জীবদ্দশায় দেশের মানুষের জন্য 30 বার রক্ত দেওয়া সাগর শেষবেলায় সঙ্গে করে নিয়ে যাননি এক ফোঁটা রক্ত। নিজের দেশের মানুষকে স্বৈরাচারের হাত থেকে বাঁচাতে নিজের বুকের প্রতিটি ফোঁটা রক্ত বিসর্জন দিতেও কার্পণ্য করেননি ময়মনসিংহের এই বীর সন্তান। ঘটনাটা খুব সম্ভবত 6:30টার দিকে ঘটছে। তখন তো আমি আসলাম একটু বাইরে। তো আমরা সংবাদ পাইছি মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজ শেষ হইলে পরে সংবাদ আইছে পাশের বাসায় একটা ছেলে দৌড়ে আসবে, এসে বাসায় বলছে যে সাগর গুলি খেতে, গুলি লাগছে। তো আমার বাবা, ছোট ভাই এবং আরো কয়েকজন ওরা হাসপাতালে যায় দৌড়ায়। দৌড়ে যাওয়ার পরে ওখানে গিয়ে আর ওরা পায় না, ও তখন মৃত। কিভাবে কি হয়েছে ওখানে তো আর আমি ছিলাম না, বা ওইরকম পরিবেশও ছিল না যাওয়ার মতো। তো যারা ছিল তারা বলছে যে এই 6:30টার দিকে ওইখানে কিছু মানে মানে কি বলবো, সন্ত্রাসী কিছু লোকজন ছিল, বা মানে ওপেন ফায়ার করছে, প্লাস মানে ইট পাটকেল ছুটছে। সাগর গুলি করার পরেও যখন পড়া যায় ওর উপরে টর্চারিং করা হয়েছে। সম্ভবত ওর মৃত্যু নিশ্চিত করার পরে ওর ওই জায়গা থেকে ওরা মানে করছে ছেলেপেলেরা, মানে ওরা প্রথম অবস্থায় গুলি শব্দ পায় তো সবাই ছড়াই ছিটায় চলে গেছে, ওরা আসতে বেশ অনেকক্ষণ পরে। তখন মানে সম্ভবত স্পটেই সে ও মারা গেছে। ওর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, রক্তক্ষরণে মোটামুটি বলা যায় যে স্পট। কিন্তু ঘটনাটা হয়েছে আপনার ওই 6:30-6টার পরে দিয়া, কারণ আমরাও ছিলাম। আমরা যখন ছিলাম তখন তো আমরা আইসা পড়ছি, প্রোগ্রাম শেষ হওয়ার আইসা পড়ছে অন্য সাইড দিয়ে আইসা পড়ছি, কিন্তু হেরা চরপাড়া হয়ে আইছে। চরপাড়া হওয়ার পরে ওইখানেও চরপাড়া মুড়েও ভাগ হয়ে গেছে, মানে যেই দলটা আসছিল যে মিছিলের মিটিং এর পরে তখন ভাগ হয়ে গেছিল। ভাগ হওয়ার পরে আপনার শুনি যে এই 30 বাস স্ট্যান্ড আপনার বাদশাহী ফার্নিচারের এদিকে এই গেঞ্জামটা শুরু হয়েছে, গুলাগুলি হইতাছে। পরে আমরা কই তাহলে গুলাগুলি হইতেছে, আমরা এদিক দিয়ে এই যে বাইপাস দিয়ে আইসা বসছি। যাই হোক, না মনে করেন শুনছি যে সাগর গুলি খাইছে, সাগর গুলি লাগছে, এটা কি সত্য নাকি? আমরা পরে
এটা খালি শুনছি যে সাগর গুলি খাইছে এখান থেকে চরপাড়া হাসপাতাল থেকে এক বড় ভাই আসছিল, হ্যাঁ মিছিলে ছিল, কয় কি আমরা তো হাসপাতালে আসছি, সাগর গুলি খাইছে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে সাগর যে গুলি খাইলো মারা গেছে, কয় কি মারা গেছে কিন্তু আর বাসায় বলার দরকার নাই, তোমরা যা বলো যে সাগর গুলি খাইছে। পরে আমরা আইসা বললাম যে ওই যে আন্টিকে বললাম যে সাগর গুলি খাইছে, একটু হাসপাতালে যান। পরে এই আঙ্কেল আসছিল না, পরে শুনছে, পরে শুনে তাড়াতাড়ি কইরা হাসপাতালে গেছে। পরে আমরা শুনি যে যখন আঙ্কেলে হাসপাতালে গেছে তখন শুনি যে সাগর মারা গেছে। আমরা এখান থেকে গেছিলাম 3টার দিক আন্দোলনে, ছাত্র আন্দোলনে। তারপরে সাগর যা দেওয়া হয়েছে ওইখানে একসাথে যাই না আর কি, ওইখানে যে দেখা হচ্ছে মূলত হলো আওয়ামী লীগের লোক তো এলাকাতে অভাব নাই, আমরা তো আর জানাই যাই না যে আমরা ওইরকম ভাবে যাই আর কি, আমরা ছাত্র আন্দোলনে যাই। আমরা তো আবার ছাত্র না, আমরা আর কি কর্মজীবী। তো বিষয়টা আমার চোখে পড়ছে যে এত এত আন্দোলন চলতেছে, এত ইয়ে চলতেছে। পরে আমরা আর কি চিন্তা করলাম যে এইভাবে তো বসে থাকা যায় না, কষ্ট লাগতেছে বিষয়টা। পরে আমরা গেছি আর কি, পরে যাওয়ার পরে সাগর লগে দেখা হয়েছে ওইখানে এলাকাতে পড়ছে। আমরা এর আধা ঘন্টা 1 ঘন্টা পরে যে শুনি যে গুলি লাগছে। কোন জায়গায় লাগছে শুনি, 30 বাস স্ট্যান্ডে এখানে। পরে সবাই আর কি জানাজানি হয়ে গেছে গুলি লাগছে। পরে আমরা কিছুজন আর কি বাসায় কইছিলাম যে এই ব্যাপার। পরে হেরা তো শূন্য কান্নাকাটি লাগাই দিছে, অনেকজনে আবার হাসপাতালে গেছে দৌড়াদৌড়ি কইরা। পরে এরকম অবস্থা হয়েছে, অনেকজনে বলতেছে মারা গেছে, আবার অনেকজন বলতেছে মারা গেছে না, এরকম সিচুয়েশন হয়েছিল আর কি। পরে অবশ্যই নিয়ে আইছে লাশ, পরে আর কি সবাই স্যার, সরকারের কাছে আপনাদের এখন কি কি দাবি দেওয়া আছে? সরকারের কাছে আমার একটা চাওয়াই, আমার ছেলে তো দেশের জন্য গেছে বা দেশের জন্য শহীদ হয়েছে। সবার কাছে আমার একটা চাওয়া, সরকারের কাছে একই, যে আমার ছেলেরা যেন স্বীকৃতি পায়, সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে যেন একটা স্বীকৃতি হয়, সেটাই। এছাড়া তো আর আমার এখানে আর চাওয়া পাওয়ার কিছু নেই, কারণ যে গেছে তারা তো আর স্যার, স্বীকৃতির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কি কিছু জানানো হয়েছে? না, এরকম কোনো কিছু বলে নাই। স্বীকৃতির ব্যাপারে তারা কোনো কিছু বলে নাই। তারা মামলার ব্যাপারে জাস্ট আমার কাছে জিজ্ঞেস করছে আমি মামলা করব কিনা, বা আমার স্যার, আপনারা কি কোনো মামলা করেছেন কিংবা ভবিষ্যতে কোনো মামলা করতে চান? না, আমি মামলা করি নাই, মামলা করতে যাবো না। কারণ আমি মামলা করলে তো আর আমার ছেলেকে পাবো না। মামলা করলাম বা এই করলাম, ছেলে কষ্টই বাদ। কারণ ছেলের পোস্টমর্টম হয় নাই, মূলত পোস্টমর্টম হয় নাই। ওই দিনের পরিবেশটা খুব অন্যরকম ছিল, যার ফলে মনে করেন পরিবেশের সাথে হয় নাই। পোস্টমর্টম ছাড়াই ওরে। স্যার, সবাই তো সন্তান হত্যার বিচার চায়, তো আপনারা আসলে কেন মামলা করতে চাচ্ছেন না? মামলাতে গেলে আমার ছেলের নিয়ে নাড়াচাড়া হবে, কারণ এই জিনিসটা আমি চাই না। আমি একজন গার্জিয়ান হিসাবে এটা আমার দ্বারা সম্ভব না। আমি ছেলের খবর থেকে তুইলা তার পোস্টমর্টম করায় তার কষ্ট দেওয়া। মুসলমান হিসাবে সমস্ত মুসলমান এটা ভালো করে জানেন যে মানুষের শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয়। সে জায়গায় বডিটা তুইলা যদি করি, সে বডিতে হয়তো বলবে যে মারা গেছে, সেটা কোনো আঘাতে তো তার বডিতে কোনো হবে, কিন্তু তার যে আত্মা কিন্তু কষ্ট পাবেই, সেটা কিন্তু হবে। বাংলাদেশে প্রায় 1000-এর উপরে ছেলে মারা গেছে। এখানে অনেক ছেলে পেলে আছে তারা পোস্টমর্টম হয় না, কিন্তু মৃত্যুর সময় কিন্তু সহজভাবে ওরা কিন্তু কেউই মারা যায় না, খুব কষ্ট নিয়ে মারা গেছে। পরবর্তীতে তাদের লাশ নিয়ে নাড়াচাড়া করা, একটা মামলা হইলে সেই মামলায় দেখা গেল পোস্টমর্টমের ব্যাপার এসে দাঁড়াবে, সেখানে তাদের তো যতটুকু কষ্ট করার পর পড়েই গেছে। এরপরে আর ওদেরকে কষ্ট দেওয়ার কোনো যুক্তিগত আমি দেখি। এটা আমি আপনার মাধ্যমে সরকার এবং এই সংশ্লিষ্ট সকলের প্রতি আমার অনুরোধ এবং আবেদন, যেন ওদের যেন আর কষ্টটা দেওয়া না হয়। স্যার, শহীদ পরিবার হিসাবে আপনাদের কাছে এখনো পর্যন্ত কি কোনো অনুদান এসে পৌঁছেছে? না, ওরকম আমার কাছে সরকারি ভাবে ওরকম কেউ আসে না, সরকারের তরফ থেকে সরকারি ভাবে। স্যার, কেউ শত্রুতার বশে পরিস্থিতির সুযোগ নিয়ে এমন কিছু করতে পারে, এটা কি আপনি মনে করেন?
না না ওইরকম মানে ওর সম্বন্ধে আমি তো বলবোই, প্লাস আমার এলাকার কোন একটা ছেলে বা কোন একটা গার্জিয়ান বলতে পারবো না 24 বছরের ভিতরে আমি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি যে ছেলের বিরুদ্ধে অভিযোগ থাকে না। আমি 24 বছর বয়সে, ওর বয়স মারা গেল, কিন্তু 24 বছরের মধ্যে অদ্যাবধি আমার কেউ বলে নাই যে আপনার ছেলে সাথে অমুকের সাথে ঝগড়া হয়েছে বা কথা কাটাই হইতেছে বা এরকম একটা হয়েছে, মানে কত ধরনের আছে নাই, ওইরকম কোনো আমার কাছে আসে নাই, আমি শুনি নাই। হাসপাতালে ওর নর্মালি মানে রুগী থাকতোই, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, মানে যত রুগী আসতো মানে সবাই ওর এই খুঁজতো, বিশেষ করে রক্তের দরকার পড়লে ওরে খুঁজবেই। নিজের রক্ত ডোনার করতো, প্লাস ওই রক্ত জোগাড় করার ব্যাপারে ওর ভালো একটা ছিল। মেয়ে বললো যে ও 30 বার রক্ত দিছে, এ পর্যন্ত 30 বারের মতো রক্ত দিছে। দেখা গেছে যে ওর রক্ত দেওয়ার মতন সময় হয়েছে না, তারপরেও রক্ত দিত। এর জন্য ওর মার সাথে প্রায়ই ওর সাথে আমি দেখতাম যে হইতো। আর আমার কাছে তো সব অনেক সময় অনেক কিছু মানে লুকাইতো, সবকিছু তো আর আমার কাছে বলতো না। তোর মার সাথে অনেক সময় এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হইতো যে তোর সময় হয় নাই, তুই এখনই আবার রক্ত দিবি। ওর মারা বলতো যে আমি একবেলা এক ব্যাগ রক্ত দিলে তোর মারা যাবো না, যে আমি যদি না দিই হয়তো রুগীটা মারা যেতে পারে। তো এইরকম তো অবস্থা হইতো যে রক্ত কোনো হানি পাইতেছে না, তো ওর গ্রুপের সাথে মিলে গেছে, ও মানে সময় না হইলো। শেষ বেলায় ও আর এক ফোঁটা রক্ত নিয়ে যেতে পারে না, এইটা আমার সবচেয়ে সমস্ত রক্তই বের হয়ে গেছে। গায়ে এক ফোঁটা রক্ত ছিল না। যে বাবা এত রক্ত দিলা, ওই দিলা, আল্লাহ পাক তোমার এক ফোঁটা রক্ত দিয়ে নিতে পারলো না। একবেলা তোমার গায়ে এক ফোঁটা রক্ত ছিল না, এটাই আমার কাছে বড় দুঃখ। স্যার, দেশ তথা ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা শুধুমাত্র আমার এলাকার বা না, আমার দেশের সবার জন্যই, যে ও ও বা ওরা যে উদ্দেশ্য নিয়ে গেছে সেটা যেন সঠিকভাবে পালন হয়। ভবিষ্যতে যেন এইরকম সিচুয়েশন তৈরি না হয় যে মানে ছেলেদের আবার রাস্তায় নামতে হয়, এইরকম পরিবেশ যেন না হয়। এটা সকলের কাছেই আমার বলা, সবাই শান্তিতে থাকেন, সুখে থাকেন। কিছু সংখ্যক ছেলেপেলে যে রক্তের বিনিময়ে আজকে যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে, নষ্ট না হয়। শহীদ রিদওয়ান হোসেন সাগরের মতো আর কোনো মহানুভব যুবককে যেন দিতে না হয় বুকের তরতাজা রক্ত, আর যেন খালি না হয় কোনো মায়ের বুক, অশ্রুতে যেন সজল না হয় আর কোনো বাবার চোখ। এমনটাই চাওয়া ময়মনসিংহের এই শহীদ পরিবারের।